স্টোরি টেলার বাই বিপ্লব ইউটিউব চ্যানেলে এখন আপনারা শুনবেন ভিলেন ক্যান বি লাভার উপন্যাসের ৩৭ নম্বর এপিসোড। কাঁপা কাঁপা কণ্ঠে নিঃশব্দে কিছু বলার চেষ্টা করলো, তবে শব্দ যেন আটকে থাকে বুকের ভেতর। বাবা, তোমাকেও আমি ক্ষমা করব না কখনো। কি তুমি কেন এত সৎ হতে গিয়েছিলে? তোমার সেই অভিশপ্ত সততা আমাদের পরিবারকে ধ্বংস করে দিল। আমি ঘৃণা করি তোমাকে, ঘৃণা করি তোমার সততাকে, আর তীব্র ঘৃণা জানাই এই পৃথিবীর প্রতিটি সৎ মানুষকে, যারা আদর্শের নামে বাঁচতে শেখায় কিন্তু অন্যদের কষ্টে ডুবিয়ে দেয়। রিচার্ড চাপা কাপা কণ্ঠে ফিসফিস করে বলল, চোখে এক অদ্ভুত আগুন জ্বলে। আকস্মিক গলা ছেড়ে চেঁচিয়ে উঠল, তোমার সততা আমাকে একটা নরখাদকে পরিণত করেছে বাবা। ঘৃণা করি আমি আপনাকে। শুনছেন মিস্টার রেয়ান, ঘৃণা করি আমি আপনাকে, ঘৃণা। রিচার্ড থেমে গেল, ক্রোধে ফেটে পড়ে হাঁপাচ্ছে। কিন্তু সেই থমকে যাওয়া মুহূর্তে তার মস্তিষ্ক অন্ধকারে ডুবে গেল, ফিরে গেল সেই চিরাচরিত পৈশাচিক আত্মায়। উগ্রতা ভেঙে হিংস্র প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড, ছাড়বো না আমি, কাউকে ছাড়বো না। কুত্তা দিয়ে খাওয়াবো সবগুলোকে, না হলে আমার নামও হৃদ না। এবার রিচার্ড কবরের পাশের মাটিগুলো আওলা ঝাওলা করতে করতে একা একাই বক বক করতে থাকলো উন্মাদের মতো অনবরত। এই বাপ, এই তোর সততা আমাকে কেন জানোয়ারে পরিণত করলো? আমি তো চেয়েছিলাম অনেক বড় ডাক্তার হতে, মানুষের রক্তে হাত নাড়াতে না, রক্তপাত থামাতে চেয়েছিলাম। আমি তো এমন সকাল চাইনি যেখানে মৃত্যু দিয়ে দিনের শুরু। তোরা আমাকে এতিম করে কেন চলে গেলি? আগলে রাখতে না পারলে জন্ম দিয়েছিস কেন? তোরা হারামি, তোরা পাষাণ। এই পৃথিবীতে সবচেয়ে বড় অভিশাপ হলো আমার বাবা মা। আমি খারাপ হতে চাইনি, বিশ্বাস করো বাবা, আমি কখনোই চাইনি এমন হতে। পরিস্থিতি জীবনের সেই অন্ধকার মুহূর্তগুলো আমাকে এমন পরিণতির দিকে ঠেলে দিয়েছে। মানুষের রক্ত আমার হাতের চামড়ার সাথে একাকার হয়ে গেছে। এখন আমি আর রক্ত না ঝরিয়ে থাকতে পারি না, আমার ভেতর ছটফট করে। আমি চাই এই ঘৃণার থেকে মুক্তি পেতে, কিন্তু আমার যন্ত্রণা আমাকে তার দিকে ঠেলে নেয়। আমার ভেতরের অমানুষটা জেগে উঠলে আমি আর নিজের মধ্যে থাকি না, রক্তের স্বাদে উন্মাদ হয়ে যায় আমি। আমি একটু আদর মাখা হাতের ছোঁয়া চাই বাবা, ফিরে আসো না, শুধু সেই স্পর্শটা যেন ফিরে আসে। এই সমাজ আমাকে ভালো হতে দিল না, আমি ঘৃণা করি আমার রক্তকে। হ্যাঁ, আমি অমানুষ, জানোয়ার, কারণ আমি এতিম। আমার ব্যথায় ব্যথিত হওয়ার কেউ ছিল না, আমার কষ্টগুলো কাউকে কখনো স্পর্শ করেনি, কারণ আমি এতিম। এই দুনিয়ায় এতিমের কেউ নেই, এতিম মানে চূড়ান্ত কষ্টের সাগর। আরে স্বার্থপর বাপ, তুই যে এত ভালো ছিলি, তাও তোর কবরের পাশে বসে ছটফট করার জন্য শুধু এই অমানুষ আমিটা আছি। আমার তো তাও নেই, তিন কুলে কেউ নেই আমার। আমার কবরের পাশে বসে কে কাঁদবে? আমি তো এমনিতেই পাপের সাগরে ভেসে যাচ্ছি, কে আমার আত্মার শান্তি কামনা করবে? আমি তো এই দুনিয়ায়ও জ্বলেছি, ওই দুনিয়ায়ও জ্বলবো। তোরা আমাকে একটা একলা এতটা দুর্ভাগা করে কেন চলে গেলি? রিচার্ডের চিৎকারে বাঁশঝাড়ের পাতা থরথর করে কেঁপে উঠল। হৃদ, এই নামটা শুধু ফাদারের দেয়া ছিল না। রিচার্ডের বাবা মিস্টার রেয়ান তার ছেলেকে ভালোবেসে হৃদ বলে ডাকত, তাই এই নামের প্রতি রিচার্ডের তীব্র ঘৃণা। এজন্যই বারংবার বারণ করত ফাদারকে এই নামে ডাকার জন্য। আকস্মিক রিচার্ড পকেটে হাতড়ে ফোন বের করলো, ঠান্ডা চোখে তাকিয়ে সরাসরি তালিকা থেকে তাকবীরের নাম্বার খুঁজে বের করলো, কোনো দ্বিধা ছাড়াই কল দিল। কয়েক মুহূর্তের মধ্যে কল রিসিভ হলো। ওপাশ থেকে কোনো শব্দ শোনা যাওয়ার আগে রিচার্ডের পৈশাচিক সাইকো মস্তিষ্ক সক্রিয় হলো। এই হিংস্র গলায় বিড়বিড় করে বলল, আমার হাতের শিকার ছিনিয়ে নেয়ার দুঃসাহস করেছিস, তার জন্য তোকে মরতে হবে। তাছাড়া তোর সাথে আর কোনো শত্রুতাই ছিল না, কিন্তু এখন এখন শত্রুতার তালিকা অনেক লম্বা হয়েছে, তোকে মরতেই হবে, তুই বাঁচবি না। তাকবীরের কিছু বলার সুযোগই দিল না রিচার্ড, হঠাৎ গর্জে উঠল যেন ক্রোধে পাগল হয়ে গেছে। ভাগ্যিস ওই মহিলাটা মারা গিয়েছে, না হলে এই পৃথিবীতে সবচেয়ে নৃশংস মৃত্যু তারই হতো। খোদার কসম, তার লাশের প্রতিটা টুকরো আমি নিজ হাতে পিস পিস করতাম, আর সেই টুকরোগুলো নিয়ে গিয়ে উৎসর্গ করতাম আমার বাবার কবরের পাশে। প্রতিশোধের শুদ্ধতম উপহার হতো এটা। যেভাবে ফোন করেছিল ঠিক সেভাবেই কল কেটে দিল রিচার্ড। রাগ যেন শরীর থেকে ফনা তুলে উঠছে। কঠোর মুখভঙ্গি নিয়ে উঠে দাঁড়ালো, তারপর হনহনিয়ে হেঁটে গেল গাড়ির দিকে।
একবারের জন্য কবরের দিকে ফিরে তাকালো না। সেই কবর যা তার অতীতের ছায়া হয়ে রয়ে গেল পেছনে। আলো ছায়া নামক পুরাতন অনাথ আশ্রমের সামনে দাঁড়িয়ে এরিক এবং তার টিম। তাদের পরনে সোয়েট ইউনিফর্ম, চোখে কালো সানগ্লাস আর গাম্ভীর্যপূর্ণ এক অবয়ব। এরিক চোখ থেকে কালো চশমাটা সরিয়ে দূর থেকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নিচ্ছে আশ্রমটিকে। যদিও এটি পুরাতন, তবুও 3 তলা বিশিষ্ট বাড়িটি যেন এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। সাদা রঙে আঁকা পুরনো রাজবাড়ির মতো দেখতে। সারা বাড়িতে একটি রহস্যময় পরিবেশ ছড়িয়ে রয়েছে। ছায়া ছিল তাকবীরের মায়ের নাম। ছোট থেকে মা ছিল তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা, যার ভালোবাসায় বেড়ে উঠেছিল সে। মা ছাড়া পৃথিবী তাকবীরের কাছে শুনশান ছিল। যখন তাকবীর শুনেছিল যে তার একটি বোন হবে, তখন থেকে ভেবেছিল বোনের নাম রাখবে আলো, যাতে মায়ের নাম ছায়ার সাথে মিলিয়ে এক সুন্দর নাম তৈরি হয়। সেই প্রতিশ্রুতি পূর্ণ করতেই তাকবীর এই অনাথ আশ্রমের নাম রেখেছে আলো ছায়া, যেন তার মায়ের স্মৃতিতে আলো জ্বলে থাকে আর সেই আলো আশ্রয় দেয় সকল নিরাশ্রয় শিশুর জীবনকে। আসমান কান থেকে ফোন নামিয়ে দূর ব্যস্ত পায়ে আসতে আসতে বলল, সরি স্যার, উপর থেকে সার্চ ওয়ারেন্ট দেয়নি। এরিক গম্ভীর গলায় প্রশ্ন করল, কেন? আসমান ঠাসা গলায় উত্তর দিল, মিনিস্টার তাকবীর দেওয়ান এই অনাথ আশ্রমটা বহু বছর ধরে চালাচ্ছে। সাফল্য আর মানবিক গুণগণের কারণে আশ্রমটা এখন সরকারি খাতে রয়েছে। আর মিনিস্টারের হিস্ট্রি এতটাই স্বচ্ছ যে সন্দেহের বশে তার আশ্রমে সার্চ ওয়ারেন্ট দেয়নি এবং আমাদের ভেতরে ঢোকার অনুমতি পর্যন্ত দেয়া হয়নি। এরিকের চোয়াল শক্ত হয়ে গেল, চোখে গভীর চিন্তা। চিন্তিত স্বরে, ভুল না হয়ে রেকিং টিমটা এখান থেকেই হচ্ছে। সবকিছু আমাদের নিজ হাতে খুঁটিয়ে খাটিয়ে দেখা হয়েছে, শুধু আশ্রমটা বাদে। পাশ থেকে তাকওয়া যুক্তি দিল, ইয়েস স্যার, আপনি ঠিক বলেছেন। সম্ভবত নয়, এটা 100% যে রেকিং টিটা এখান থেকেই চলছে। গত 12 বছরে এই আশ্রম থেকে 400-এরও বেশি বাচ্চা মারা গিয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে ছোটখাটো রোগ। এটা কি অস্বাভাবিক নয়? আর আরও খুঁটিয়ে দেখা গেছে শহরের বিভিন্ন বস্তি, রাস্তাঘাট থেকে যখনই বাচ্চা বা পাগল গায়েব হয়েছে, আশপাশ সময়ের মধ্যেই আশ্রমে বাচ্চাগুলোও মারা যেত। আর সব থেকে দেখার বিষয় হলো, সাধারণ একটা আশ্রমে এত কড়া হাই সিকিউরিটি প্লাস এত গার্ড, তাও আবার বাইরের দেশ থেকে ভাড়া করে আনা গার্ড। তাকওয়া কথা শেষ করে হাতে থাকা ল্যাপটপটা এরিকের দিকে এগিয়ে দিল। সেখানে লাস্ট 10 বছরের মিসিং হওয়া সকল বাচ্চাদের ডিটেল ছিল। এরিক রহস্যময় হাসি দিল, তারপর তাকওয়ার দিকে তাকিয়ে খুশমেজাজে বলল, এজন্যই তোমাকে আমি আইটেম বোম বলে ডাকি তাকওয়া। রিয়েলি, ইউ আর জিনিয়াস। হালকা হাসলো তাকওয়া। হঠাৎ এরিকের নজর চলে গেল এক ছোট্ট বাচ্চার দিকে। বাচ্চাটা সম্ভবত এই আশ্রমেরই, হয়তো বাইরে কোথাও গিয়েছিল। এরিকের মাথায় বুদ্ধি খেলা করে গেল। এরিক তাকালো ভিক্টরের দিকে, ঠোঁট বাঁকিয়ে হাসলো এবং ইশারা করলো। ভিক্টর মাথা নাড়িয়ে বাচ্চাটার কাছে চলে গেল। ভিক্টর বাচ্চাদের সাথে খুব ভালো মিশতে পারে, যেমন ভাবা তেমনই কাজ। ভিক্টর অল্প সময়ের মধ্যে বাচ্চাটার সাথে মিশে গেল। কৌশলে বাচ্চাটার কাপড়ের সাথে একটি ছোট্ট খেলনা গাড়ি ঝুলিয়ে দিল। বাচ্চাটা কিছুই বুঝলো না। ভিক্টরের সাথে হেসে দুলে কথা বলে দৌড়ে ভেতরে চলে গেল। ভিক্টর কাজ শেষ করে এসে দাঁড়ালো এরিকের সামনে। 5 জন একসাথে এক দৃষ্টিতে তাকালো আশ্রমের দিকে। হঠাৎ করেই অট্টহাসিতে মেতে উঠল সকলে। এরিক হাসি থামিয়ে রহস্যময় ভঙ্গিমায় বলল, লেটস গো গাইস, আমাদের কাজ শেষ। এখন যা করার আমরা অফিসে বসেই করতে পারবো। থেমে আবারও বলল, অফিসার প্রেম কোথায়? অরুণ বলল, উনি ইমার্জেন্সি কাজে কোথাও বেরিয়েছেন। লারা বেবি, প্লিজ কাম ব্যাক ইতালি। হ্যালো লারা, শুনতে পাচ্ছ? আমি জানি তুমি ইচ্ছে করে কথা বলছো না। স্পিক আপ মাই প্রিন্সেস। লারা, আমার ধৈর্যের পরীক্ষা নিবে না। আমাকে বাধ্য করো না ড্রাগন গ্রুপের পতন ঘটানোর জন্য। লারা এবার ক্রোধে ফোনটা সামনে ছুঁড়ে দিল, ফেলে দিল। এলোমেলো চুলগুলো হাত দিয়ে টেনে আরও এলোমেলো করলো। তার পরনে এখনও সেই ব্রাইডাল গাউন, যা 2 দিন আগে পরেছিল পার্টিতে। পরিবর্তন করেনি কিছুই। চোখে মুখে ধ্বংসস্তূপের মতো ক্লান্তি আর ভাঙনের ছাপ। সেই ঝলমলে পার্টির লারা যেন কোথায় হারিয়ে গেছে। 2 দিন ধরে ঘরবন্দি, না খাওয়া না নাওয়া, একরকম মৃত্যুর মতো নিস্তব্ধতা। আজ অবশেষে রুম ছেড়েছে লারা, তবু তার অবস্থা কিছুটাও বদলায়নি।
রাস্তার পাশে ছোট্ট একটি ঝিলের ধারে বসে আছে, শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে দূরে। হঠাৎ কাঁধে শক্ত এক হাতের স্পর্শ। লারা বিদ্যুতের মতো কেঁপে উঠে চকিতে পেছন ঘুরে তাকালো। লারা প্রেমের দিকে একবার তাকিয়েও দেখল না, আবারও শূন্য দৃষ্টিতে ঝিলের জলে চোখ রেখে বসে রইল। প্রেম একটু বিরক্ত হয়ে লারার পাশে গিয়ে বসল। পায়ের জুতো খুলে দুপা সামনে ছড়িয়ে দিল। ক্লান্ত না হেরে গেছো? কোনো সাড়া দিল না লারা। নীরবতার দেয়াল যেন আরো মোটা হয়ে উঠল। প্রেম আবারও বলল, কিছু খাবে? এবার বাদ ভাঙল। গভীর দম নেয়ার পর ভাঙা স্বরে উঠে এলো কথাগুলো। অন্য মেয়েদের মতো হুড়হুড় করে কাঁদতে পারি না বলে কি আমার কষ্ট হয় না? এত অপমান, এত তাচ্ছিল্য, নোংরা কথা। ভালোবাসি বলেই তো মেনে নেই, কিন্তু। প্রেম লম্বা দীর্ঘশ্বাস ফেলল। মাথা হালকা ঘুরিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। অতঃপর ধীরে ধীরে বলল, ভালোবাসলে কষ্ট পাওয়ার মতো সহ্য ক্ষমতা নিয়েই ভালোবাসতে হয়। লারা নাক টানতে টানতে বলে উঠল, ভালোবাসায় এত কষ্ট কেন? প্রেম হালকা মুচকি হেসে পকেট থেকে রুমাল বের করে লারার দিকে বাড়িয়ে দিল। মাটির বুকেও প্রেম আছে, যদি জাগিয়ে তুলতে পারো। সেই প্রেম যেদিন তোমার কষ্ট বুঝবে, সেদিন থেকে শুরু হবে তোমার সুখের দিন। লারা হঠাৎই উৎসুক হয়ে প্রেমের দিকে ঘুরে তাকালো। সত্যি? প্রেম মাথা নাড়ল উপর নিচ। লারা নিজের চোখের পানি মুছল রুমালে, শান্ত হলো। এই সময় প্রেম আকস্মিকভাবে বলল, বন্ধু হবে? লারা ভ্রু উঁচিয়ে গম্ভীর গলায় বলল, ইউ নো আই লাভ হিম। প্রেম হেসে বলল, তাতে কি? তুমি না হয় তোমার ভালোবাসার পেছনে ছুটলে, আর আমি আমার ভালোবাসার। বন্ধুত্ব থাকুক আমাদের মাঝখানে। লারা চোখ ছোট করে তাকালো। আবার ফ্লার্ট করছো? ভাবছি দক্ষিণ কোরিয়া চলে যাব, সেখানে নিজেকে বন্দি করে ফেলব। কেন? বাংলাদেশে সত্যি কথার কোনো দাম নেই, বলল প্রেম এক গভীর দীর্ঘশ্বাস ফেলে। লারা নাক কুচকে সরাসরি বলল, টপিকে আসি। এখানে কি করছেন? প্রেম নির্বিকার ভঙ্গিতে মিথ্যে বলল, একটা কেসের জন্য এসেছিলাম। তো এখানে কেন? আসামের খোঁজে যান, আমার কাছে কি? প্রেম হুট করে কথার মোড় ঘুরিয়ে বলল, আই লাভ লারা। থমকে গেল লারা। এক মুহূর্ত নীরব থেকে পরপর প্রেমের কানে চাটি বসিয়ে উঠে সামনে যেতে যেতে বলল, আই ফাক ইউ। প্রেমও উঠে পড়ল। পকেট থেকে ফোন বের করতে করতে বলল, ওয়েট ওয়েট 2 মিনিট। লারা দাঁড়িয়ে গেল, বিস্মিত স্বরে পেছন ফিরে বলল, কেন? 2 মিনিট লারা জান্স, এখনই রুম বুক করছি। শালা। প্রেম দাঁত কেলি হাসল, পরপর বিটলামি ভরে গাইতে শুরু করলো, বন্ধু তুমি একা হলে আমায় দিও ডাক, তোমার সাথে গল্প করব আমি সারা রাত। লারা বিরক্ত মুখে বলল, তোর সাথে গল্প না, তোকে নিয়ে সাইকোপ্যাথ জনরার উপন্যাস লিখবো আমি। এক মুহূর্ত থামকালো প্রেম, কিন্তু পরক্ষণে আবার সেই হাস্যোজ্জ্বল রূপে ফিরে বলল, সেখানে যদি তুমি নায়িকা হও, তবে আমি নির্দ্বিধায় উপন্যাসের সবচেয়ে ঘৃণিত চরিত্র হতে রাজি। লারা আবার হাঁটতে শুরু করলো। সামনে থেকে গলা উঁচিয়ে বলল, পাবলিকের টাকা এত সস্তা হয়নি যে তোকে কিনে পড়বে। আর লারা লস প্রজেক্টে হাত লাগায় না। তবে যে পথে পা বাড়াচ্ছ, সেখানে তো হার ছাড়া জিত নেই। আবার থমকে গেল লারা, মুহূর্তের জন্য নিস্তব্ধ। লারা পেছন ফিরে প্রেমের দিকে এগোচ্ছিল, ঠিক তখনই অসাবধানতায় এক বয়স্ক মহিলার সাথে ধাক্কা খেল। লারা সরি বলার জন্য মুখ খুলতে মহিলাটি ক্ষিপ্ত স্বরে চেঁচিয়ে উঠল, এছেমরি, দেখে চলতে পারিস না? দিন দুপুরের রাস্তায় নষ্টাম শুরু করে দিয়েছে। লারা চোয়াল শক্ত হয়ে গেল। সরি বলার ইচ্ছেটা মুহূর্তেই উবে গেল। মহিলার সামনে গিয়ে টান টান হয়ে দাঁড়িয়ে শক্ত গলায় বলল, এই মহিলা, ব্যবহার ভালো না হলে সম্মানের আশা করিস না একদমই। মহিলাটি আরও তেড়ে আসতে গেল লারার দিকে, কিন্তু তার আগেই প্রেম পরিস্থিতি সামলে দিতে দ্রুত এগিয়ে এসে দুজনের মাঝে দাঁড়ালো। লারার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, উফ লারা, চান্স কুল। অতঃপর মহিলার দিকে ঘুরে প্রফেশনাল ভঙ্গিতে বলল, একজন মেয়েকে হেনস্থা করার জন্য কত ধারা এবং কততম অপরাধের শাস্তি হতে পারে তা জানেন? মহিলাটা শুকনো ঢোক গিলল, তবুও ধাঁচ করে বলল, আপনি কে? প্রেম জ্যাকেটের ভেতর থেকে আইডি কার্ড বের করে দেখিয়ে বলল, হিয়ার ইজ মাই আইডি কার্ড। মহিলার মুখ ফ্যাকাশে হয়ে গেল, আর কোনো কথা না বলে চুপচাপ স্থান ত্যাগ করলো। লারা ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। প্রেমও হাসি ধরে রেখেই আবার লারার দিকে ফিরে তাকালো। হঠাৎ লারার নজরে পড়ল প্রেমের হাসি। এই অফিসার, হাসি দে তো আবার। প্রেম জিভ কেটে দুপাশে মাথা নাড়িয়ে বলল, এসব কি ধরনের বিহেভিয়ার জান্স? তুমি করে বলো। শুধু হাসি কেন, তুমি বললে আমি আমার মেইন পয়েন্টেও কেটে দিয়ে দেব তোমায়। লারা চোখ ঘুরিয়ে বলল, চুপ,
যা বলছি তা কর। বাচ্চা বাচ্চা ভঙ্গিতে প্রেম হাসতে শুরু করলো। ওয়াহ, ডিম্পল! প্রেম গর্বের সহিত ঠোঁট উঁচিয়ে বলল, কিউট না? লারা নাক সিটকিয়ে বলল, একদম সেটা ভাঙা। এই বলে হনহনিয়ে সামনে এগিয়ে যেতে থাকলো লারা। প্রেম পেছনে দাঁড়িয়ে থেকে মাথা চুলকাতে লাগলো। প্রেম এবার পিছু নিল না, শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল। লারা খানিকটা অবাক হলেও পেছন ফিরে দেখল না, হেলে তুলে সামনে এগোতে থাকলো। হঠাৎ তার সামনে প্রচণ্ড জোরে একটা বাইক এসে থামলো। লারা সামান্য চমকে উঠলেও মুখে ভয় প্রকাশ পেল না। প্রেম হেলমেটের গ্লাস তুলে আরেকটা হেলমেট লারার দিকে এগিয়ে দিল। লারা ভ্রু কুচকালো। প্রেম ইশারায় তাকে বাইকে উঠতে বলল, তবে লারা উঠল না, উল্টো ঘাড় নাড়িয়ে প্রেমকে নামার ইঙ্গিত করল। প্রেম অবাক হয়ে ঠোঁট কামড়ে হেসে বাইক থেকে নেমে পড়ল। লারা একটানে নিজের গাউনের নিচের অংশ ছিঁড়ে ছোট করলো, তারপর মাথায় হেলমেট চাপিয়ে চট করে গিয়ে বসলো বাইকের সিটে। প্রেম একটু হতবাক, তবে চুপচাপ পেছনে গিয়ে বসতেই বাইক হাওয়ায় ঝাপসা তুলে ছুটে চলল। প্রেম লারার রাইডিং স্কিল দেখে হতভম্ব হয়ে গেল, কিন্তু পর মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল, গলা ছেড়ে গান ধরল, ফিরে এলে তবু সংশয় মন, আবার যদি হারাও ইচ্ছে যত উড়িয়ে দেব। হঠাৎ দমকা হাওয়াতে দস্যু হয়ে দাঁড়া, ভাঙবে যে পাহারা, জাগাবে তোমায় রাতে, বলো না বলো শুনতে কি চাও, বলো না বলো শুনতে কি পাও, বলো না বলো আজকে আমায়। ধরিত্রীতে তখন আধারের চাদর সম্পূর্ণভাবে টেনে দেয়া হয়েছে। চারিদিকে শুনশান নীরবতা। আজিমপুরের পুরনো কবরস্থানের সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছে তাকবীর। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থেকে গভীর নিঃশ্বাস ফেলে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করল। অতঃপর বুকের উপর একবার ফু দিয়ে ব্যস্ত পায়ে কবরস্থানের ভেতর প্রবেশ করল। গিয়ে থামলো দুটি আড়াআড়ি কবরের সামনে, একটি বড় আর একটি ছোট। চোখ মেলে তাকালো তাকবীর, কিন্তু মুখে কোনো শব্দ নেই। পেছনে ছায়ার মতো নীরবে দাঁড়িয়ে আছে রেয়ান। নিজেকে আজ শক্ত ধাঁচে বেঁধে রাখবে বলেও পারল না তাকবীর। শরীর ছেড়ে দিল কবরের উপর। এক মুহূর্তের জন্য পুরো দেহ মাটির মধ্যে গাঁথা হয়ে গেল। বড় কবরটিকে জড়িয়ে ধরল। স্বর নেমে এলো একদম খাদে, কণ্ঠ বুঝে এলো কান্নায়। ফ্যাসফ্যাসে আওয়াজে ডাকলো, মামনি। ওপাশ থেকে কোনো জবাব আসে না। তাকবীর আবারও নিস্তেজ স্বরে ডাকলো, ও মামনি, কথা বলো না, তোমার বীর ভালো নেই। নৈশব্দ কাটছে মুহূর্তের পর মুহূর্ত। তাকবীর বাচ্চাদের মতো অনবরত ডাকতে থাকে, ও মামনি, মামনি। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল শুকনো ঝুরঝুরে মাটিতে। তাকবীর থেমে থেমে বলতে থাকলো, যদি নারীর টানে আমাকে বেঁধে রাখতে নাই পারো, তবে কেন জন্ম দিয়েছিলে? কেন এই স্বার্থপর পৃথিবীতে ফেলে শান্তিতে ঘুমিয়ে আছো তুমি? আমার বোনের মতো আমার জীবনটাও কেন সঙ্গে করে নিয়ে গেলে না? জানো মামনি, এই দুনিয়ার নিষ্ঠুরতা আমাকে ধ্বংস করে ফেলছে, আমাকে শেষ করে দিচ্ছে। আমি তো এমনটা চাইনি। এই দুনিয়ার নিষ্ঠুরতা আমাকে এমন বানিয়ে দিয়েছে। এখন দুনিয়ার এই নিকৃষ্টতাই আমাকে শেষ করে ফেলবে। আমি আর কটা দিন বাঁচতে চাই মামনি। আমাকে তোমরা এত তাড়াতাড়ি তোমাদের কাছে টেনে নিও না। কান্নার শব্দ বেজে উঠতে থাকলো তাকবীরের গলায়। নীরব রেয়ানের চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সমুদ্রের নীরব বহমানতা থেকে কোনো এক দক্ষিণী ঢেউ তাকেও ছেড়ে গেছে। তাকবীর নিজের হুঁশ জ্ঞান হারিয়ে ফেলল। অসহায় গলায় কাঁপতে কাঁপতে আহড়াতে থাকলো, মামনি গো, মেয়েটা বোধহয় আমাকে ছেড়ে চলে যাবে। আমি বাঁচব না মামনি, প্লিজ আমাকে এত তাড়াতাড়ি তোমাদের কাছে নিয়ে যেও না। ওকে আমি চাই। আচমকা তাকবীরের মুখে উঠে এলো এক অশ্রুপ্লাবিত এক স্বীকারোক্তি, আমি আমার এলোকেশিকে অনেক ভালোবাসি মামনি, ঠিক তোমাদের মতো। এই দুনিয়ার সবকিছু যদি মিথ্যে হয়ে যায়, তবে তাকবীরের ভালোবাসা মিথ্যে হবে না মামনি। কেন কেউ আমাকে ভালোবাসে না? তাকবীর কবরের উপর হাত বোলাতে বোলাতে আকাশের দিকে একে একে তাকিয়ে বলল, ভাগ্য আমার বেলায় কেন এত নিষ্ঠুর? তাকবীর হঠাৎ উঠে বসল, চোখে এক অজানা গ্লানি আর অভিমান। দুটি কবরের দিকে তাকিয়ে হতাশা ভরা গলায় বলতে থাকলো, তোমরা আমার সাথে খেলা করছো, তাই না? মা মেয়ে ইচ্ছে করে এমনটা করছো। যতই কিছু করো না কেন, এত তাড়াতাড়ি আমি আমার এলোকেশিকে ফেলে যাচ্ছি না। আমি ওর দায়িত্ব নিয়েছি সারা জীবনের জন্য। থামলো, বলল, এবার কোনো অদৃশ্য শক্তি তাকবীরের মধ্যে চিৎকার জাগিয়ে দিল। মুহূর্তেই গলা ছিঁড়ে চিৎকার করে বলল, আমাকে তোমাদের কাছে টেনে নিও না মামনি। আমি ওকে ভালো রাখতে চাই, ওর ভালোবাসা পেতে চাই। ওর চোখে যে নিজের ধ্বংস দেখেছি আমি, আমাকে বাঁচতে দাও তোমরা।
এবার অবুজ তাকবীর তার অভিমানী অভিযোগগুলো জানাতে থাকলো। জানো মামনি, ওর চোখে না কখনো আমার জন্য কোনো টান দেখিনি, তবুও আমার ওকেই ভালো লাগে। মনটা শুধু পাগলের মতো তারেই চাই। তাকবীর এবার উঠে গিয়ে বসলো ছোট কবরটার পাশে। আলতো হাতে মাটি ছুঁয়ে চোখের কোণ থেকে ঝরঝর করে জল ফেলে মুচকি হেসে বলল, জীবনটা তো এমন না হলেও পারত বোন। ভাইয়ের প্রতি কি এতই রাগ ছিল যে একবার দেখাও করে গেলি না? তুই তো আমাকে ছেড়ে চলে গেছিস সেই কবেই, কিন্তু তুই না থেকেও ভাইয়ের কাছে আসিস সব সময়। একটু থেমে গিয়ে এক গভীর শ্বাস নিয়ে আবার বলল, জানিস বোন, তোর জন্য না পরীর মতো একটা ভাবি খুঁজে বের করেছি, একদম তুলোর মতো নরম। আমার ধরতেও ভয় হয় যদি কোথাও লেগে যায়। রেয়ান পেছন থেকে নিচু স্বরে বলল, বস, এবার চলুন। রেয়ানের কথা শোনামাত্র তাকবীর তাড়াতাড়ি উঠে গিয়ে আবারও মায়ের কবরের উপর উপুর হয়ে পড়ল। শুকনো মাটিতে মুখ গুজে এক নিঃশ্বাসে আওড়াতে থাকলো, তুমি চলে যাও রেয়ান। আজকে আমি আর আমার এলোকেশি একসাথে মামনের সাথে ঘুমাবো। বোন, আজ তুই হিংসে করিস না, কেমন? হঠাৎ তাকবীরের চোখের সামনে ভেসে উঠল এলিজাবেথের হাসি মাখা মুখ। মিষ্টি হেসে তার দিকে তাকিয়ে আছে। তাকবীরও হাসলো, হাত রাখলো এলিজাবেথের মাথায়, তবে হাতটা গিয়ে পড়ল মাটিতে। তাকবীর নিঃশব্দে বলে উঠল, যন্ত্রণাগুলো আমাকে ভেতরে পোড়ায়। হুম। ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়ায় ধরে, চোখ মেলিয়া দেখি আমি, সে তো বুকে নাই। চোখ থেকে কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ল, তবে ঠোঁটের কোণে এক অদ্ভুত হাসি, কারণ তার সাথে এখন তার মা আর তার প্রিয় থেকেও প্রিয় এলোকেশি আছে। তার আর কিছুই চাওয়ার নেই। তাকবীর সিজোফ্রেনিয়ায় আক্রান্ত, যার ফলে তার মাঝে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া, নানা ধরনের ভ্রম এবং চিন্তার অস্বাভাবিক প্রবণতা দেখা যায়। অডিও ও ভিজুয়াল হ্যালুসিনেশন তাকবীরের মাঝে এমন এক কল্পনা সৃষ্টি করে যেখানে সে নিজেকে সুখী আর নিরাপদ মনে করে। ডিপ্রেশনের গভীর কষ্ট ওকে আরও একাকী করে তোলে এবং এভাবে সে তার কল্পনায় আশ্রয় খুঁজে পায়। রেয়ান ফোঁস করে নিঃশ্বাস ফেলে চলে গেল। তার আচরণ থেকে স্পষ্ট ছিল যে সে এসবের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। রেয়ান জানে তাকবীরের ভেতরে লুকানো এই মানসিক যন্ত্রণা অনেক সময় তাকে বিপথে নিয়ে যায়, তবে রেয়ান কিছুই বলার বা করার সাহস পায় না। এমন এক দুর্দশার মাঝে তাকবীরের কল্পনা তার একমাত্র আশ্রয়স্থল হয়ে দাঁড়ায়, যেখানে অন্তত তাকবীর কিছুক্ষণের জন্য শান্তি পায়। বাঁকানো কালো বেড়ার ঘেরাটোপে দাঁড়িয়ে আছে প্রাচীন সেই ফার্ম হাউসটা, যেন সময়ের গহ্বরে হারিয়ে যাওয়া কোনো নিঃসঙ্গ স্বপ্ন। তার পাশে শুধু অগণিত সবুজের সমারোহ, বুনো লতাপাতা আর গহীন গাছগাছালির জঙ্গল। বান্দরবানের গভীর অরণ্যে জেগে থাকা এই বাড়িটি এখন মানবশূন্য। এক সময়ের কোলাহল এখন নিস্তব্ধতায় মিশে গেছে। ঝিঝি পোকা আর বাতাসের মৃদু শব্দ ছাড়ার কোনো প্রাণের সাড়া নেই। ফার্ম হাউসটি সম্পূর্ণ সবুজে মোড়া শান্তিপূর্ণ এক আঙিনা। ছোট পাথরের পথ, দুপাশে সাজানো বাহারি রঙের ফুলের টবগুলোতে জীবনের ছোঁয়া এনে দিয়েছে। কাঠের বেঞ্চ আর আরামদায়ক বসার জায়গাগুলো যেন গল্প বলার জন্য অপেক্ষায়। বাতাসে ফুলের মিষ্টি ঘ্রাণ আর পাখিদের কুজন এই নিভৃত আঙিনাকে প্রকৃতির এক শান্ত আশ্রয় বানিয়ে রেখেছে। ঘন অরণ্যের মাঝখানে দাঁড়িয়ে থাকা সেই ফার্ম হাউস বহু বছরের পুরনো। হাতে গোনা কয়েকজনে জানে এর অস্তিত্বের কথা, আর জানবেই বা কিভাবে? গভীর নিষিদ্ধ জঙ্গলের গহীনে গুপ্তভাবে তৈরি হয়েছিল এটি। বাতাসে ভেসে আসা প্রাচীন গল্প বলে আদি যুগে ডাকাতদের আস্তানা ছিল এই বাড়ি। তবে যখন স্থানীয়রা এর খোঁজ পায়, এক অন্ধকার রাতেই আগুনে জ্বালিয়ে জীবন্ত পুড়িয়ে দেয় সকল ডাকাতকে। এরপর থেকে শুরু হয় কথিত ভৌতিক ঘটনাগুলো। অশরীরী আতঙ্কে গ্রামবাসী এলাকা ছেড়ে পালিয়ে যায়। তবে সত্যিটা ছিল সম্পূর্ণ ভিন্ন। ভূতের গল্প ছিল এক জাল কাহিনী, একদল ক্ষমতাবান বিত্তশালীর ছলচাতুরি। তারা পরিকল্পিতভাবে এলাকা খালি করিয়ে নিজেদের স্বার্থে জঙ্গল দখল করে নেয়। পরিত্যক্ত ডাকাতদের আস্তানাকে তারা নতুন করে সাজিয়ে গড়ে তোলে একটি সিক্রেট ফার্ম হাউস। এখন এই ফার্ম হাউস আরেক অন্ধকার ইতিহাসের অংশ। বড় মাফিয়া কিংবা আন্তর্জাতিক অপরাধীদের কুকর্মের স্বর্গ হয়ে উঠেছে এটি। গভীর জঙ্গলের আড়ালে প্রতি বছর ঘটে যায় এমন সব নির্মম কাজ যার হদিস বাইরের পৃথিবী কখনোই জানতে পারে না। নিস্তব্ধ সবুজের আড়ালে লুকিয়ে থাকা সেই ফার্ম হাউস এখন পাপ আর প্রহেলিকার এক ভয়ঙ্কর প্রতীক। বহু বছর পর সেই ভয়ঙ্কর ফার্ম হাউসে অদ্ভুত কিছু পরিবর্তনের ছোঁয়া লাগে।
কাঠের কালো বেড়ার ভেতর বিস্তৃত খোলা জায়গায় এবার দেখা যায় সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে থাকা একটি ঘোড়া নিপুণভাবে ঘাস খাচ্ছে। এখানে এতকাল প্রাণীর কোনো সাড়া পাওয়া না গেলেও মানুষরূপী অনেক প্রাণীর যাতায়াত দেখা গিয়েছে। আরও অবাক করা বিষয় হলো বেড়ার ধারে সারি বেঁধে ফুটে থাকা বিভিন্ন রঙিন ফুলের গাছ সতেজ পাতা আর কোমল পাপড়িতে ছড়িয়ে আছে। দেখি স্পষ্ট বোঝা যাচ্ছে এগুলো সম্প্রতি লাগানো হয়েছে। কিন্তু কার জন্য? অরণ্যের গভীরে সেই নিষিদ্ধ জমিতে কি এখন আবার নতুন কোনো গল্প শুরু হতে চলেছে, নাকি এই সাজসজ্জা আরও কোনো অজানার রহস্যের ইঙ্গিত? ঘন জঙ্গলের ফাঁক গলে ধোয়ার মেঘের মতো ছুটে এসে থামলো তাকবীরের জিটিআর 35, সেই অভিশপ্ত ফার্ম হাউসের সামনে। এলিজাবেথকে বাইরে রাখা এখন জীবনের সঙ্গে জুয়া খেলার মতো। তাই এলিজাবেথের নিরাপত্তার জন্য এই ফার্ম হাউস 1 মাসের জন্য মোটা অঙ্কের বিনিময়ে ভাড়া নিতে বাধ্য হয়েছে তাকবীর। এর ভেতর পাসপোর্ট প্রস্তুত হলে এলিজাবেথকে রাশিয়ায় পাঠিয়ে দিবে, এটাই আপাতত পরিকল্পনা। তাকবীর গাড়ি থেকে নামতেই এক বয়স্ক লোক দৌড়ে এলো। এই লোকটি এখানকার কেয়ারটেকার। এলিজাবেথের দেখভাল করার দায়িত্ব তার উপর ধার্য করা হয়েছে। তাকবীর তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিল চারপাশে, তবে যা দেখলো তাতে খানিকটা বিস্মিত হলো। তাকবীর আরও আগে থেকে এলিজাবেথের নিরাপত্তার ব্যাপারে সংকীর্ণ ছিল, তাই অনেক আগেই এই জায়গার সন্ধান নেয় এবং কিছুদিন আগে এসে একবার দেখেও গিয়েছে। আগে জায়গাটা ছিল শূন্য, পরিত্যক্ত, এক ঘন কালো রহস্যের মতো। কিন্তু এখন রঙিন ফুলের শাড়ি, সাজানো গোছানো পরিবেশ। তাকবীর খানিকটা বিস্মিত হলেই সেই ভাবনায় মাথা ঘামালো না। তার মনে এখন শুধু একটা চিন্তাই ব্যস্ত, এলিজাবেথকে নিরাপদে রাখা আর দ্রুত এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসা। রেয়ান আর তাকবীর ধীরে ধীরে হুইল চেয়ারে থাকা এলিজাবেথকে গাড়ি থেকে নামালো। শরীরের বিভিন্ন জায়গায় মোটা ব্যান্ডেজে মোড়া এলিজাবেথের মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। উজ্জ্বল মুখটি এখন ফ্যাকাশে। সেদিন গাছের ডাল ভেঙে পড়ায় গুরুতর আঘাত পেয়েছে তার পা। ডাক্তারের নির্দেশ অনুযায়ী কয়েকদিন তাকে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। তবে সৃষ্টিকর্তার কৃপায় এত বড় অ্যাক্সিডেন্টও এলিজাবেথের বড় কোনো ক্ষতি হয়নি। আঘাত গুরুতর হলেও দ্রুত সেরে উঠবে বলে আশা করা যায়। এলিজাবেথ চারপাশে কৌতূহলী চোখে তাকাচ্ছে। গভীর জঙ্গলের মাঝে এই অচেনার রহস্যময় জায়গা ওকে মুগ্ধ আর বিভ্রান্ত দুটোই করছে। তাকবীর পাশেই চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে এক ধরনের দৃঢ় সংকল্প। ভেতরে ভেতরে সে এলোমেলো হলেও কিছুই করার নেই এই মুহূর্তে। সময় এবং পরিস্থিতি দুটোই তার বিরুদ্ধে। এলোকেশি পাখি, কিছুদিন কষ্ট করে এখানে মানিয়ে নাও প্লিজ, খুব শীঘ্রই তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথ ভয়ার্ত চোখে তাকিয়ে বলল, আমি এই জঙ্গলের মাঝে কিভাবে থাকবো ভালো মানুষ? খুব ভয় করছে আমার। ভয় পাওয়ার কিছু নেই, এটা মাত্র কয়েকদিনের ব্যাপার। দেখো, ওখানে রামুদা আছেন, উনি তোমার দেখাশোনা করবেন। পাশে দাঁড়ানো বয়স্ক লোকটার দিকে ইশারা করলো তাকবীর। এলিজাবেথ তাকাতে লোকটা হেসে উঠলে এলিজাবেথের চোখে ভয় আরো বাড়ল। কিন্তু ওরা যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে? আমার কিছু হবে না, আমার এখনো অনেক কাজ বাকি আছে, তুমি ভয় পেও না। এলিজাবেথের কণ্ঠ কাঁপল। আপনি আমার জন্য এত কিছু করছেন, যদি আমার জন্য আপনার কোনো বিপদ হয় আমি নিজেকে কখনো মাপ করতে পারবো না। ওরা কারা ভালো মানুষ? কেন বারবার আমাকে মারতে চাইছে? তাকবীর হাঁটু মুড়ে এলিজাবেথের সামনে বসলো। ওরা যেই হোক, তোমাকে আর কেউ ছুতে পারবে না। এক মুহূর্ত থেমে বলল, একটা কথা দেবে এলোকেশি? কি কথা? যাই হোক, আমার উপর থেকে কখনো বিশ্বাস হারাবে না, সবসময় এভাবেই বিশ্বাস করবে। এলিজাবেথের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। আপনি বিশ্বাসের যে জায়গায় আছেন সেখানে অবিশ্বাসের কোনো স্থান নেই। ওকে বেস্টু। তাকবীর হাসল, উঠে দাঁড়িয়ে বলল, আমি চাইলেই বারবার এখানে আসতে পারবো না। ওরা আমাকে সবসময় ফলো করে। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে কল করবে আমাকে, ওকে? আর এখানে তুমি পুরোপুরি সুরক্ষিত। এলিজাবেথ মাথা নাড়ল, জড়তা মেশানো গলায় বলল, আমার ফোনটা? তাকবীর হেসে বলল, তোমার কি সত্যি ওই ফোনটাই লাগবে? নতুন একটা পাঠিয়ে দিই, আসলে এটা অনেক জায়গায় ফেটে গিয়েছে। নতুন ফোন লাগবে না, ওইটাতেই হবে। এলিজাবেথ মৃদু স্বরে বলল। তাকবীর সাবলীলভাবে পাঞ্জাবির পকেট থেকে ভাঙা ফোনটা বের করে এলিজাবেথের হাতে দিল। এলিজাবেথ নীরবে ফোনটা নিয়ে নিল হাতে। তাকবীরের চোখে প্রতিজ্ঞার দীপ্তি ফুটে উঠল। আশ্বস্ত গলায় বলল, ভয় পেও না এলোকেশি, খুব শীঘ্রই আমি তোমাকে এখান থেকে নিয়ে যাব। এলিজাবেথ ভেতরে ভয় থাকলেও তাকবীরের সামনে শক্ত থাকার চেষ্টা করল। এক চিলতে হাসি দিয়ে মাথা নাড়ল।
তাকবীরের ইশারায় রামদা এলিজাবেথের হুইল চেয়ার হাতল ধরে ওকে ভেতরে নিয়ে যেতে লাগলো। এলিজাবেথ ঘাড় ঘুরিয়ে তাকালে তাকবীর হালকা মাথা নাড়িয়ে হাসলো, অথচ ভেতরে ভেতরে তাকবীর নিজেও ভঙ্গুর। এলিজাবেথকে ভেতরে নিয়ে যেতে রেয়ান পাশে এসে দাঁড়ালো। আপনি তো সবসময় ম্যামের ভালো চাইতেন, আর এখন নিজেই দূরে ঠেলে দিচ্ছেন। এভাবে সময়গুলো আরো হাতছাড়া হচ্ছে না? উপন্যাসটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে উপন্যাসটা বন্ধুদের সাথে শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সাথে থাকুন। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী এপিসোড নিয়ে।